হ্যাঁ স্যার, গ্রুপে নোট পেয়েছি। বাহ! নোটসগুলো সকলে একটু ভালো করে দেখে নেবেন। খুব দরকারি নোটস ওগুলো, এবং ওর মধ্যে আমরা এখনো পর্যন্ত যা যা পড়েছি সবটাই কিন্তু দেওয়া আছে। আচ্ছা, সব কভার হয়ে গেছে? হুম? আহ, যেগুলো আপনি দিয়েছেন আজকে, ওগুলো কি সব কভার হয়ে গেছে হ্যাঁ, ক্লাসে? যেগুলো দেয়া হয়েছে সেগুলো মোটামুটি সবটাই কভার করা আছে। আচ্ছা মানে আমার তো সেরকমই মনে হচ্ছে, আর যারা পড়েছে তারাই বলতে পারবে। আচ্ছা, আজকের টপিক কি ছিল? স্যার, আজকে মনিটর কোথায়? দরজা নিয়ে। বলুন। স্যার, আজকে বোধহয় বলেছিলেন 32টি দরজা বিষয়ে বলবেন। 32 দরজা দরজায় আর? বাস্তুর প্রভাব। আচ্ছা, আর কিছু বলিনি? মনে হয় না। একটা কোশ্চেন আপনি করেছিলেন আগের দিন। কি? আগের দিন একটা বাস্তু ভিজিটে আপনি গেছিলেন, সেখানে বলেছিলেন কি দীর্ঘদিনের ফাইন্যান্সিয়াল কন্ডিশন হঠাৎ 3-4 বছরে খারাপ হয়ে গেছে, হুম। তার কারণ কি হতে পারে? ঠিক, 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 ঠিক। হ্যাঁ, বলুন এবার। তাহলে কি হতে পারে? স্যার, আমার আহ, সবকটা রেকর্ডিং দেখা হয়নি এখনো, কিন্তু ধারণা ইকো হলো হঠাৎ করে। আচ্ছা, আমার যেটা ধারণা হতে পারে কি, সেই বাড়ির বাস্তুর বলুন। অগ্নিকোণ হয়তো খারাপ হয়েছে পরে, যার কারণে অর্থের সরবরাহ হয়তো খারাপ হয়েছে। হয়তো সেখানে টয়লেট বা মানে জলতত্ত্বের কোনো রং হতে পারে, বা এই ধরনের কিছু পরিবর্তন আনাতে খারাপ হতে পারে। উম, না, কনস্ট্রাকশনের কোনো চেঞ্জ হয়নি। তাহলে কি রং? একদমই গেছেন, মানে 99% ঠিক দিকেই। কিন্তু এটার মধ্যে কোনো কনফিডেন্স ছিল না। আর কি হতে পারে? হ্যাঁ, কে বলতে পারবে এটা? মজিদ বাবু? কিচেন রুম আর করিনি। হুম? কিচেন রুম। বোঝা যাচ্ছে না ঠিকভাবে। আচ্ছা, 1 মিনিট, একটু সাউন্ডে প্রবলেম করছে, আমরা ঠিক করে নিই।
এবার বলুন। মানসী হালদার কিছু বলছিলেন, বলুন। বলছি ওই কিচেন ওই যে কিচেনটা আছে ওই যেন উত্তর দিকে কিচেন রুম হয়ে যাওয়া। না, কিচেনও মেইন কারণ না। সুপ্রিয়বাবু একদম ঠিকই বলেছিলেন, কিন্তু সেটাকে ধরতে পারছে না। কিন্তু ওই 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 যে মানে কালারটা মানে রান্নাঘরের কিচেন রুমে কি কালারটা অন্যরকম, কালারের মেনশন আছে নাকি? হুম। স্যার একদম ঠিক। কোশ্চেনটা একবার এটা বলবেন? পুরোটাই প্রশ্নটা কি স্যার ছিল? একবার আমিও ভুলে গেছি প্রশ্নটা কি ছিল। গত সপ্তাহে করেছিলাম। প্রশ্নটা হচ্ছে, দীর্ঘদিনের ফাইন্যান্সিয়াল কন্ডিশন হঠাৎ করে ৩-৪ বছরে খারাপ হয়ে গেছে, কোনো কনস্ট্রাকশন হয়নি সেই বাস্তুতে, কারণ কি হতে পারে? আগে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো ছিল। ৩-৪ বছরে চেঞ্জ হতে পারে ২-৩টে কারণের জন্য। আমার মনে হয় যেটা স্যার, সেটা হচ্ছে যে বাইরে থেকে কেউ কোনো গাছ গিফট করেছে, সেটা একটা হতে পারে। যে কেউ হয়তো গাছ কিছু দিয়েছে, কোনো কোনো গাছ এসছে সেটা। ২ নম্বর হচ্ছে যেটা হচ্ছে যে কনস্ট্রাকশন হয়নি কিন্তু কোনো ভাবে বাড়ির কালারটা প্রবলেম করতে পারে, হয়তো ২-৩ বছরের বাইরে কালার হয়েছে, সেটা হতে পারে। এই দুটোই হতে পারে মনে হয় স্যার। একদমই ঠিক। এই দুয়ের মধ্যে কালারটাই বেশি গ্রাহ্য এবং সেটাই হয়েছিল ওই ২-৩ বছরের অগ্নিকোণের মধ্যে মেনলি। হ্যাঁ। অগ্নিকোণের কালার। না, পুরো বাড়ির কালার। আচ্ছা। পুরো বাড়ির কালার চেঞ্জ হয়েছিল, যার জন্যেই শুধুমাত্র ফাইন্যান্সিয়াল না, শারীরিক এবং মানসিক সম্পর্কের দিক থেকেও একটা বিরাট প্রবলেম এসেছিল বা এসেছে, শুধুমাত্র এই কালার প্রবলেমের জন্যই। কারণ এক তো কালারটা হয়েছিল প্রচণ্ড ডিপ, এবং তার সত্ত্বেও যেখানে যেটা করার নয় সেখানে সেটাই করা হয়েছিল। যেরকম সাউথ ওয়েস্টের দিকে চলে গেছিল ডিপ নীল, নর্থ ইস্টের দিকে ডিপ লাল। তো এই ধরনের কিছু অ্যান্টি এলিমেন্ট, অ্যান্টি কালার যাওয়ার কারণেই কিন্তু এত বড় প্রবলেম।
আচ্ছা, সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করব 32 দরজা নিয়ে, তাই তো? মনিটর ঠিকঠাক তো? হ্যাঁ স্যার। আচ্ছা। তো হ্যাঁ, যেটা প্রশ্ন ছিল যে কালার প্রবলেম, যেটা আপনারা উত্তর দিলেন, খুব সঠিক উত্তর হয়েছে। অশেষ ধন্যবাদ আপনাদেরকে এবং অভিনন্দনও, আপনারা সঠিক পথে এগোচ্ছেন, ঠিকঠাক শিখছেন। কালার এমন একটা জিনিস না, কালার সম্বন্ধে আমরা কি পড়েছি লাস্ট ক্লাসে? কালার বিভিন্ন তত্ত্বকে রিপ্রেজেন্ট করে, তাই না? ঠিক যেমন যদি আমরা নীল কালারকে ধরি, নীল কালার কি করে? নীল কালার জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। সবুজ কালার বায়ু তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। লাল কালার অগ্নি তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। সাদা কালার বা হলুদ কালার পৃথিবী তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। সাদা কালার আকাশ তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। তো এই 5টি কালার 5টি তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। এবার এর মধ্যে যখন আমরা কালার চ্যাপ্টার নিয়ে ডিটেলসে পড়বো, তখন আমরা জানতে পারবো যে কালার তো শুধুমাত্র 5টি কালার হয় না, অনেক রকম কালার হয়। এখানে কালো কালার আছে, অরেঞ্জ কালার আছে, বেগুনি কালার আছে, ল্যাভেন্ডার কালার আছে, কত রকমের কালার আছে। তাহলে সেই কালারগুলো কাকে রিপ্রেজেন্ট করে? সেগুলো ডিপেন্ড করে। যেমন ধরুন অরেঞ্জ কালার যদি এক্সাম্পল হিসেবে নেওয়া যায়, এখানে আমাদের ভাগ দেখতে হয়। যেমন অরেঞ্জ কালারটা তৈরি হয় কিভাবে? অরেঞ্জ কালার তৈরি হয় লাল এবং হলুদের মিশ্রণে অরেঞ্জ কালার হয়, তাই না? তাহলে লাল এবং হলুদ, লাল অর্থাৎ অগ্নি আর হলুদ মানে পৃথিবী। পৃথিবী তত্ত্বকে সৃষ্টি করছে কে? পৃথিবী তত্ত্বকে সৃষ্টি করছে অগ্নিতত্ত্ব, মানে লাল কালার, তাই না? তো অরেঞ্জ কালার আমরা কোথায় ইউজ করব না? অরেঞ্জ কালার তখন আমরা সাউথ ওয়েস্টে ইউজ করতে পারি। কেন ইউজ করতে পারি না? এই জন্য ইউজ করতে পারি যদি কোনোভাবে সাউথ ওয়েস্ট ডিস্টার্ব থাকে, অথবা সাউথ ওয়েস্টের প্লটটা কাট হয়ে আছে, মানে এল শেপ হয়ে আছে, বা সাউথ ওয়েস্টের এনার্জি কোনোভাবে খুব ডাউন হয়ে আছে, তখন সেখানে আমরা সাউথ ওয়েস্টে অরেঞ্জ কালার ইউজ করব। কেন ইউজ করব? তার কারণ এক তো অরেঞ্জের মধ্যে লাল কালার আছে, তাহলে লাল পৃথিবী তত্ত্বের জায়গায় গিয়ে পৃথিবী তত্ত্বকে সৃষ্টি করছে, এবং হলুদ কালারটা পৃথিবী তত্ত্বের নিজস্ব কালার, তো সেটাও সেখানে থেকে গেল, জায়গাটা ব্যালেন্স হয়ে গেল। তো এইরকমভাবে প্রত্যেকটা দিকেরই এরকম মিশ্রণ কালার পাওয়া যায়।
তো সেইগুলো দিয়ে আমরা সেইখানকার ব্যালেন্স করতে পারি, সেই জায়গার এনার্জিকে বৃদ্ধি করতে পারি। ঠিক আছে, তো এগুলো আমরা পড়বো ধীরে ধীরে যখন কালার চ্যাপ্টার আমাদের কাছে আসবে। তো আজকের চ্যাপ্টার ছিল আমাদের 32 দরজা। 32 দরজা আসলে কি, আর কিভাবেই বা এই 32 দরজাকে আমরা খুঁজে পাবো একটি বাস্তুর মধ্যে, এটাই আমাদের আজকের টপিক। তার আগে আমরা দেখে নিই একবার যে 32টা ভাগ কিভাবে হয়েছে। দেখুন, সর্বপ্রথম আমি একটা বাড়ি নিলাম, তো এটা আমার বাড়ি, ঠিক আছে। তো এই যে বাড়িটা আমি নিলাম, এই বাড়ির ভাগটা কিভাবে আসে? এই বাড়িটা 16টা দিকে বিভক্ত, তাই তো? তাহলে এই বাড়িটা যদি আমি 16টা দিকে ভাগ করি, কিরকম জিনিসটা আসবে আমার কাছে? খুব সিম্পল একটা ব্যাপার। আমরা বাড়িটাকে পুরো 16 দিকে ভাগ করে দিলাম। 16 দিকের নাম এক নিঃশেষে কে বলতে পারবে দেখি? 16 দিকের নাম না থেমে এক নিঃশেষে বলতে হবে। কার মুখস্থ আছে? আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, নিজে থেকে আসতে হবে। যতক্ষণ আমি এটা বানাচ্ছি ততক্ষণ তার মধ্যে বলতে হবে। কে পারবে? সে কি কথা, কেউ নেই ক্লাসে? পূর্ব স্যার, এই তো সুন্দর, বলুন। স্যার পূর্ব, হ্যাঁ একদম বলুন। স্যার নর্থ, নর্থ, নর্থ উত্তর পূর্ব, উত্তর পূর্ব, পূর্ব উত্তর পূর্ব, পূর্ব পূর্ব দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ দক্ষিণ পূর্ব, দক্ষিণ 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 পশ্চিম, দক্ষিণ পশ্চিম, পশ্চিম দক্ষিণ পশ্চিম, পশ্চিম পশ্চিম উত্তর পশ্চিম, আর উত্তর পশ্চিম, উত্তর উত্তর পশ্চিম। বাহ, খুব সুন্দর। এবার আপনি না অন্য কেউ বলবে ডিগ্রি সহ। ডিগ্রি সহ মানে আমি র্যান্ডামলি এখান থেকে ডিগ্রি জিজ্ঞাসা করব, মানে ডিগ্রি বলবো, এবং সে আনমিউট থাকবে, তাকে ওই ডিগ্রিতে পার্টিকুলার কোন দিকটা হচ্ছে এটা বলতে হবে। ঠিক আছে, যে কেউ একজন আনমিউট করে বলুন আমি রাজি আছি, আমি বলবো। যে কেউ একজন। রাজি আছি স্যার। বাহ, খুব ভালো। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে 112 ডিগ্রি। 112 ডিগ্রি, এটা ইএসটি, বাহ, খুব সুন্দর। 155 ডিগ্রি। সাউথ ইস্ট। 155 ডিগ্রি। 155 ডিগ্রি, স্যার 155 না 157 ব্যাপারটা? 155। 157.5। 155 বলেছি। 100 এসি স্যার, এসি অগ্নি, সাউথ ইস্ট। সাউথ ইস্ট কি করে হয়? স্যার সাউথ ইস্টে 135, 155 না 157 তো এসএসসি, দক্ষিণ অগ্নি। আমি এখন হ্যাঁ, 155 বলেছি, দক্ষিণ তার মধ্যে কি আছে বলতে হবে। তার মানে দক্ষিণ অগ্নি এবং অগ্নি তার মাঝে জায়গা হবে। দক্ষিণ অগ্নি এবং অগ্নির মাঝের জায়গা, ওটা কিরকম কথা হবে? S2, S2, SSC S2। হ্যাঁ ঠিক, এসএসসি তে পড়বে ওটা, একদম। এসএসসি, আচ্ছা, তারপরে বলি এবার। এসএসসি বলেছি প্রথমেই। 190 ডিগ্রি, তারপরে বলুন। 190 ডিগ্রি, তাহলে এটা দক্ষিণ আর নৈরিক, হ্যাঁ, দক্ষিণ আর নৈরিক তার মাঝে হবে স্যার। দক্ষিণের মাঝে কি দক্ষিণটা করে তো যাবে? 180 ডিগ্রি হচ্ছে, 190 বলেছেন আপনি হ্যাঁ, স্যার, আপনি তাহলে কি হবে? 190 বলেছেন, দক্ষিণ 180 আর নৈরিক, দক্ষিণ নৈরিক হলো, আর এদিকে দুটো মাঝখানে হবে। আপনি আপনি ভালো করে ভাবুন, 180 তে দক্ষিণ দিকের কোন অংশটুকু পড়ছে? দক্ষিণ দিকের একেবারে মিডিল পোর্শনটা পড়ছে। তাহলে মিডিল পোর্শনে পড়ো তো 11 ডিগ্রি থাকছে। হ্যাঁ স্যার, তাহলে ওটা দক্ষিণ নৈরিতের দিকে এগোচ্ছে। সে একক না, দিকটা কার মধ্যে পড়ছে? দক্ষিণের মধ্যে থাকছে তো। হ্যাঁ দক্ষিণ নৈরিত, হ্যাঁ। দক্ষিণ নৈরিত না, দক্ষিণই হবে ওটা। দক্ষিণ নৈরিত কি করে হবে? আচ্ছা দক্ষিণ, আচ্ছা 190 তো। মধ্যেই থাকছে তো, হ্যাঁ।
এবার বলুন। 11-র মধ্যেই থাকছে। হ্যাঁ। এবার বলুন 275। 275 পশ্চিম। হুম, ঠিক। কারণ পশ্চিম এবং পশ্চিম বায়ু তার মাঝখানে থাকছে স্যার আপনি 275 বলেছেন, পশ্চিম হলো হ্যাঁ। 275 ডিগ্রি, না 270 ডিগ্রি, পশ্চিম আচ্ছা 270, আপনি 275 বলেছেন, তাহলে ওটা 11 ডিগ্রির মধ্যেই থাকছে, তাহলে ওটা আচ্ছা, পশ্চিমের মধ্যেই ধরা যাচ্ছে। ঠিক আছে। 372। 372 তা হুম, উত্তর বায়ু। 372 উত্তর বায়ু। না স্যার, না স্যার, না স্যার, 372 360 অব্দি তো আছে স্যার, এটা উত্তর হয়ে গেল তো, হুম, উত্তর হয়ে গেল। এইগুলোই মাথায় রাখতে হবে। স্যার ওটা মুন্ডিটা ওটা গোল হয়ে গেছে, ভয়ে চোটে স্যার চশমা ঘেমে টেমে একাকার হয়ে গেছে, এগুলো কিচ্ছু আচ্ছা, দেখতে 16 পারি না। ডিগ্রি। 16 এটা উত্তরে না, উত্তর না, এটা এনএনির মধ্যে পড়বে, হুম, বাহ, নর্থ সুন্দর নর্থ হয়েছে। ইস্টের মধ্যে পড়বে। আচ্ছা, নর্থ 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 অফ N7 নর্থ ইস্ট। N7 বাহ। আচ্ছা, তারপরে আমাকে বলুন 340। 340 এটা উত্তর বায়ুর মধ্যে পড়বে, নর্থ নর্থ ইস্ট, নর্থ নর্থ এনএনডব্লিউ, ইস্ট। নর্থ হ্যাঁ, হ্যাঁ, ওয়েস্ট, ওয়েস্ট হবে। সরি ওয়েস্ট, এনএনডব্লিউ। হুম, NNW। আচ্ছা, এবার বলুন 280। 280টাও পশ্চিমের মধ্যেই পড়বে স্যার, কারণ পশ্চিম থেকে 11 ডিগ্রির মধ্যেই 80টা পড়ছে। আচ্ছা, 167। 167, 167, তাহলে ওটা এসএসসির মধ্যেই পড়বে, 157, এসএসসি 157 and half 5, আর তার সঙ্গে 11-র মধ্যেই পড়ছে 167, 11 ডিগ্রির না মধ্যে। না 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 S3 তে S2 S3 SSC এসএসসি তে পড়বে দক্ষিণ অগ্নি। বাহ, দারুণ হয়েছে, পড়াশোনা হয়েছে অনেকটা, খুব সুন্দর। ঠিক আছে, আমারও কমপ্লিট। এবার আমরা এখানে স্যার, ফিরে আসি। স্যার দেখে বললাম কিন্তু। এই যা, দেখে বললে কি করে হবে? না স্যার, এখনো মুখস্থ একদম 100% মুখস্থ হয়নি, দেখে একবার বললে দুবার তো মুশকিল। দেখেছি স্যার, তার মানে সব সব পুরোটা নয়, পুরোটা নয় স্যার, নকল করলে তো আমি বলতামই না চিটিং করলে, যেটা আর কি পুরোটা করিনি সেটা তো আমাকে কপটে স্বীকার করতে হবে। আচ্ছা, এত মুখস্থ এত দাঁড়িয়ে হয়নি স্যার, আরো ক্লাস আছে, আরো ক্লাস আছে স্যার, কিছু করার নেই। সেটা ঠিক আমি আছে। তো শনিবার দিন সময়- কলকাতায় ছিলাম, ভেবেছিলাম আপনার বালিতে যে হলো মানে আপনি বালিতে লিখেছিলেন না, বালিতে আপনাদের স্পট ভিজিট আছে, ভেবেছিলাম কোনো মতে যাবো হয়তো, কিন্তু এত বাজে ওয়েদার ছিল কলকাতায় আমি নড়তেই পারি। হুম, 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 ঠিক। আচ্ছা, তো এবার আমরা এখানে ফিরে আসি। না, ডিগ্রিগুলো খুব সুন্দর বলেছেন, কিন্তু চেষ্টা করতে হবে না দেখে বলার, কারণ পরীক্ষার হ্যাঁ সময় স্যার, কিন্তু হ্যাঁ সমস্যা স্যার, হয়ে যাবে তখন। আগামী দিনে এটুকুটা আমি শিওর বলছি যে না দেখে আমি পর থেকে বলে নেব। একদম। আচ্ছা, এইবার আমরা এখানে একটু দৃষ্টিপাত করি। দেখুন, 0 ডিগ্রিতে নর্থ হয়, তাই না? একদম এই জায়গায় 0 ডিগ্রি হচ্ছে। এই যে 32টা দরজা আমরা পাচ্ছি, কিভাবে পাচ্ছি? প্রত্যেকটা জায়গাকে আমরা দুটো করে ভাগ করছি, কিভাবে? ঠিক এইরকম ভাবে, নর্থ 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি মানে কত না 360। তাহলে 360কে আমরা ভাগ করলাম, আর এক একটা দিক আমাদের পাচ্ছি আমরা কত করে, 22.5 ডিগ্রি করে টোটালটা। এই 22.5 ডিগ্রিকে যদি আমরা ভাঙি, আমরা 11 ডিগ্রি সামথিং পাবো এক একটা অংশকে। মানে এই অংশটা আর এই অংশটাকে 11 করে যোগ করলে আমরা 22 পেয়ে যাবো। সামথিং কিছু থাকবে, সেটা আমাদের হাফ আসছে, তাই না? তো ঠিক এভাবেই প্রত্যেকটা জায়গা কিন্তু সেম সেম ভাবে হবে। এটাও তাই, নর্থ ওয়েস্ট থেকেও তাই। এইভাবে যদি আমরা ভাগ করি, আমরা কিন্তু টোটাল 32টা জায়গা পাবো এইভাবে। আর এগুলোকেই আমরা
বাস্তবে 32টা দরজা বলছি। কিভাবে দেখুন, জিনিসটা খুব ইজি, সহজই, বেশি আপনাদেরকে বোঝাতে হবে না কারণ আপনারা অলরেডি বুঝে আছেন। আমি যদি শুধু নর্থের উদাহরণটা দিই, নর্থে আমরা 8টা দরজা পাচ্ছি কি করে? টোটাল আমাদের যদি প্রধান 4টি দিক হয়, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই 4টি দিককে প্রধান ধরলে তাহলে 4 8 32, অর্থাৎ এক একটা দিকে 8টি করে দরজা আমরা পাবো। তো উত্তর দিকের ক্ষেত্রে আমরা এন ধরি, নর্থের সাইড তো তাই এন ধরলাম, তাহলে এই জায়গাটা হয়ে গেল আমাদের N1 এর সাইড, অর্থাৎ এটা একটা দরজা N1। ঠিক এর পাশেই চলে আসছে N2, N2টা এই জায়গায় হবে, N1টা এখানে হবে, কারণ বায়ু কোণের মধ্যে দুটো দিক আছে, একটা উত্তর দিক আছে, একটা পশ্চিম দিক আছে। তো উত্তরের দিকের সাইডে যে দিকটি আছে এটা হবে N1, ঠিক আছে, N2। এখানে পেয়ে গেলাম আমরা N3 কে। আমরা দরজার ক্ষেত্রে বারবার একটা কথা বলে থাকি, দরজা যে কোনো দিকেই করা যায়, কিন্তু দেখতে হবে যাতে সেই দরজাটা সেই দিকের 3 নাম্বার অথবা 4 নাম্বার দরজা যেন পায়। যে কোনো দিকের ক্ষেত্রে 32 দরজার বিচারের প্রয়োজন নেই, আমাদের দেখতে হবে সেই দিকের 3 নাম্বার এবং 4 নাম্বার দরজাটা যেন সে পায়। এটা আমাদের প্রধান প্রায়োরিটি। কেমন? N5। এটা চলে যাবে আমাদের N6 এ। N7, এটা হয়ে গেল N8। ঠিক আছে, এবার বুঝে গেছেন তো? এইভাবেই কিন্তু প্রত্যেকটা দিক তৈরি হবে, প্রত্যেকটা দিকের 8টি করে ভাগ। এভাবে এখান থেকে N1 শুরু হলো, এবার এই যে নর্থ ইস্টের দুটো ভাগ, এখান থেকে E1 স্টার্ট হবে, কারণ ইস্টের সাইড পুরোটা, তাহলে E1, E2, E3, E4, E5, E6, E7, E8। এবার অগ্নিকোণের দ্বিতীয় ভাগ থেকে S1 শুরু হয়ে গেল, S1, S2, S3, S4, S5, S6, S7, এখানে গিয়ে S8। আবার সাউথ ওয়েস্টের দ্বিতীয় ভাগ থেকে W1, W2 এভাবে যাবে প্রত্যেকটা, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে নর্থের যদি আমরা এক একটা দরজার বিশ্লেষণ করি ঠিকভাবে, তো সেটা কি দেখবো না, সেটা ঠিক আমরা এরকম ভাবে দেখতে পাবো। আমরা যদি ফার্স্টে N1 এর দরজাকে দেখি, আচ্ছা তার আগে বলে দিই, এটা ভাগটা তো বুঝে গেছেন প্রত্যেকে, যে এই যে নর্থ ওয়েস্ট আমরা ভাগ করলাম, একটা ভাগ নিলাম, কেন নিলাম? নর্থ ওয়েস্টটা দুটো দিক নিয়ে তৈরি হয়, একটা পশ্চিম দিকের অংশ, একটা উত্তর দিকের অংশ। আমরা কি করলাম, নর্থ ওয়েস্টের দুটো দিককে আলাদা করে দিলাম, উত্তর দিকের যে ভাগটা ছিল সেই ভাগটাকে আমরা N1 করে দিলাম, পশ্চিম দিকের যে ভাগটা ছিল তাকে আমরা W8 করে দিলাম। নর্থ ইস্টের সঙ্গেও ঠিক একই খেলা, উত্তর দিকের ভাগটা হয়ে গেল N8 আর পূর্ব দিকের ভাগটা হয়ে গেল E1। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা ক্যালকুলেশনটা করব সবসময় কিন্তু আমরা ক্লকওয়াইজ ঘুরবো ক্যালকুলেশনের ক্ষেত্রে। এই যে N1, N2 এই যে ব্যাপারটা যাচ্ছে না, এই জিনিসটা আমরা ক্লকওয়াইজ যাব, ঠিক আছে। আর যখন আমাদের ডিগ্রি ঘুরবে না, যখন আমরা ডিগ্রি বিচারে আসবো, মানে এই চক্র বসিয়ে যখন আমরা ডিগ্রি ঘুরিয়ে, মানে ডিগ্রি মেনটেন করে চক্রকে ঘোরাবো, তখন সেটা আবার অ্যান্টি ক্লক ঘুরবে। ওটা কেন হয় আমি সেটা পরে বলে দেবো। N1 এর দরজা, N1 এর দরজা আমাদের উপর কি ইফেক্ট আনতে পারে? N1 এ দরজা থাকলে দুর্ঘটনা, মৃত্যু, অর্থাৎ সেই বাড়িতে দুর্ঘটনা লেগেই থাকা এক প্রকার, এবং দুর্ঘটনাজনিত কারণে সেটা অ্যাক্সিডেন্টাল ডেথও হতে পারে, অথবা সেটা হতে পারে কোনো হঠাৎ করে দুর্ঘটনা বাড়িতে ঘটে, আগুন লেগে গেল, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হয়ে গেল, হঠাৎ হঠাৎ যে মেজর অ্যাক্সিডেন্টগুলো হয়, সেই সমস্ত কারণের জন্য দায়ী হয়ে যায় কিন্তু N1 এর দরজা। যদি দরজা N2 তে হয়, N2 তে হলে কি হবে না, বারবার মনে হবে আমাদের বাড়িতে কেউ নজর দিচ্ছে, কেউ তন্ত্রমন্ত্র করছে, শত্রু বৃদ্ধি হতে থাকবে যদি দরজা N2 তে হয়, ঠিক আছে। N1, N2 বুঝলাম। N3 ধনলাভ, পুত্র বৃদ্ধি, অর্থাৎ N3 তে দরজা থাকলে আমরা সব দিক থেকে লাভবান হব। N4 এ যদি দরজা হয়, তখন পিতৃপুরুষ হতে ধনলাভ, হঠাৎই অর্থপ্রাপ্তি যোগ, লটারি ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো আমরা N4 থেকে পাচ্ছি।
তো যে কোনো দিকে যখন আমরা প্রত্যেক দিক পড়বো না, যে কোনো দিকেরই 3 নাম্বার এবং 4 নাম্বার দরজা খুব ভালো হয়। তবে নর্থের ক্ষেত্রে দুটো দিক আছে, মানে N5 আর N8, এই দুটো জায়গা আছে একটু ব্যতিক্রম। কিরকম এখনই বুঝবো সেটা। N5 এ দরজা 5 নাম্বার দরজা, ধার্মিক স্বভাব, ধ্যান, মেডিটেশন, ধর্মকর্ম। অর্থাৎ এই N5 এর দরজা ব্যক্তির এমনই হয়, মানে ওরা না বাড়িটাকেই মন্দির বানিয়ে ফেলে। মানে এত ভক্তি তাদের চলে আসে, এত ঠাকুর দেবতার প্রতি তাদের অগাধ বিশ্বাস চলে আসে, ধর্ম নিয়ে সবসময় আলোচনা করা, পড়াশোনা করা। যদি সে একটা বড় বিজনেসম্যানও হয়, তাকে যদি বলা হয় যে ওই একটা সময়ে একটা বিজনেস কল আসতো তার কাছে, এখন কয়েক কোটি টাকার বিজনেস কল, ঠিক ওই সময়েই কোনো মন্দির থেকে তার কাছে কল আসলো যে মন্দিরে আসুন আজকে, আজকে একটা আমাদের এখানে ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে, একটা গরিবদের সেবা টেবা করা হবে, এরকম একটা কল তার কাছে আসলো। সে কিন্তু এই বিজনেস ডিলটাকে ছেড়ে দিয়ে মন্দিরে ছুটবে, মানে এতটাই পরিমাণে ধার্মিক স্বভাবের হয়। আর এর কারণে কিছুই না, ফাইন্যান্সিয়াল দিকটা একটু ভেঙে পড়ে, লস হয় তার এই ধার্মিক স্বভাবের জন্য। ব্যাস এটুকুই যে পার্থক্য। আর বাড়িকে একদম পুরো স্বচ্ছ রাখে, পুরো মন্দির করে রাখে, মানে তার বাড়িতে গেলে আপনার মনে হবে যেন এটা বাড়ি না কোনো মন্দিরে চলে এসেছি। চারিদিকে ঠাকুর দেবতার ছবি টবি টাঙিয়ে, মালা টালা দিয়ে, ধূপ ধুনো জ্বালিয়ে একদম সেই রকম গন্ধে পুরো ঘরটা মম করে উঠছে। এইরকম একটা স্বভাব এদের থাকে। N5 এ যাদের দরজা হয়। N6 এর দরজা হঠাৎই ব্যবহারে পরিবর্তন, সামাজিক দূরত্ব, সম্পর্ক খারাপ। যদি দরজা চলে আসে N6 এ, তখন কি হচ্ছে না, এদের ব্যবহারে হঠাৎ হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যাবে, মানে এরা নিজেকে কন্ট্রোল করতে পারবে না N6 এর লোকেরা। মানে এরা পরে ভাববে যে আমি এটা কি করে করে ফেললাম। একটা ব্যবহার এমন কারোর সঙ্গে করে ফেললো, সে নিজেও বুঝতে পারবে না যে তার ওই সিচুয়েশনটা কেটে গেলে সে বুঝবে যে এটা তো আমি নয়, এটা আমি এই ব্যাপারটা আমি কি করে করতে পারলাম। এবং এর মাধ্যম দিয়ে সামাজিক একটা দূরত্ব তৈরি হবে, সবার সঙ্গে সম্পর্ক খারাপ হবে। তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না N6 এর লোকেরা, মানে N6 এর দরজা ওই বাড়ির ব্যক্তিরা। N7 দরজা মানে মেয়েদের জন্য খারাপ, মেয়েদের বুদ্ধিভ্রষ্ট হয়ে ভুল বিবাহ, মেয়েদের কষ্ট ইত্যাদি। আজ অব্দি যত দেখবেন না পালিয়ে গিয়ে বিয়ে হয়েছে, মেয়েদের বিশেষ করে, ছেলেদের ক্ষেত্রে না, যে মেয়েদেরকে বলা যায় যে বাড়ির অমতে গিয়ে ইন্টারকাস্ট ম্যারেজ, এই জিনিসগুলো ঘটে। এইগুলো যখনই আমাদের কাছে কোনো কেস আসে, এই রকম কাহিনী শোনায়, তখন আমরা মোটামুটি ধরেই নিই N7 এর দরজা, N6 বা N7 এর মধ্যে দরজা থাকবে। মানে সেটা প্রধান দরজা না হলেও কোনো খিড়কি দরজা হলেও থাকবে, কারণ এইগুলোর জন্য মেনলি এটাই দায়ী হয়। N8, এই যে N8 এর দরজা হচ্ছে ঈশান কোণের দরজা। কেমন? তো N8 এর দরজা হচ্ছে দেব কৃপা, উত্তম মানসিকতা, সেভিংস, সব দিক থেকে লাভ। এইটাতে ব্যতিক্রম আছে, এটা আমরা খুব ভালো ভালো পড়লাম। কিন্তু এই N8 এর দরজাই আবার সারা জীবন লোনের মধ্যে ডুবিয়ে রাখে ব্যক্তিকে। মানে জীবনে কোনোদিনও N8 এর দরজা যদি সে বাড়িতে থাকে, জীবনে কোনোদিনও সে কিন্তু লোন থেকে বেরোতে পারবে না। আজকে একটা লোন, কালকে একটা লোন, পরশু একটা লোন, মানে একটা মিটবে একটা ধরবে, এরকম একটা জায়গায় কিন্তু রেখে দেয়। N8 এর দরজা খুব ভালো, সবার জন্য নয়। স্পেসিফিক কিছু ব্যক্তি থাকে যাদের বৃহস্পতির অবস্থান দেখে তখন আমরা N8 এর দরজার অবস্থানের কথা বলতে পারি বা সেখানে দরজা দিতে পারি। নচেত N8 এর দরজা সবাইকে শ্যুট করে না। যাকে শ্যুট করে তাকে তো মানে শিখরে তুলে দেয়, আর যাকে শ্যুট করে না তাকে একদম নামিয়ে দেয়। তো এটা আমরা প্রেফার সবাইকে করবো না, যতক্ষণ না আমাদের প্রপার পর্যাপ্ত জ্ঞান হচ্ছে। কিন্তু যে কোনো দিকের 3 নাম্বার এবং 4 নাম্বার গেট আমরা যে কাউকে প্রেফার করতে পারি। আচ্ছা, E1 নর্থের সাইড শেষ হয়ে গেল। E1 এর সাইড, E1 এ কি হচ্ছে না, হঠাৎ করেই লস, বাড়িতে আগুন লাগা, ইলেকট্রিক শর্ট সার্কিট, দুর্ঘটনা। মানে N1 এ যে সিমটম গুলো দেখছিলাম আমরা, সেটাও E1 এর ক্ষেত্রে প্রায় একই রকম। E2 মহিলা স্যার কষ্ট, আমরা অধিক ব্যয়। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার আমরা এটাকে বাউন্ডারি ওয়ালের দিক দিয়ে আমরা বিচার করব না, আমাদের লিভিং এরিয়ার মধ্যে দিয়ে বিচার করব। যেটা মেন এন্ট্রান্স হবে বাড়িতে মেন ঢুকতে এন্ট্রান্সটা তো কনস্ট্রাকশনের, বাউন্ডারি ওয়ালের সঙ্গে যুক্ত থাকে। বাউন্ডারি এন্ট্রান্সের সঙ্গে যুক্ত থাকে, ওটা বাউন্ডারি এন্ট্রান্স। আর এখানে মেন এন্ট্রান্স বলতে, এটাও আচ্ছা বাউন্ডারি ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এখানে মেন এন্ট্রান্স বলতে আমরা ঘরে কনস্ট্রাকশনের ভিতরে যে এন্ট্রান্স দিয়ে ঢুকছি সেটাকে বোঝাচ্ছে। আচ্ছা। আসলে এখনো অনেকগুলো বাড়িতে এরকম থাকে যে
বা একটা গেট দিয়ে ঢোকার পরে বাড়িতে ঢোকার গেট আলাদা, মানে বাড়ির হ্যাঁ, এরিয়াতে ঢোকার গেট বাড়িতে আলাদা, ঢোকা, ঘরের মধ্যে বাড়ি ঢোকার গেট আলাদা। বাড়িতে বাড়ির ভিতরে ঢোকার যে গেটটা হয় সেই গেটের কথা আলোচনা হচ্ছে এখানে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, E2-তে কি হলো না, মহিলা কষ্ট, অধিক ব্যয়, মেয়েদের রোগ। মানে যে বাড়িতে দেখবো যে মেয়েরা বেশি কষ্ট পায়, বেশি অসুস্থ হয়, সেখানে জানতে হবে যে দরজাটা E2-তে। E3 ধনলাভ, ধনলভ হয়ে গেছে, এটা লাভ হবে। ধনলাভ, সাফল্য, উত্তম, সব দিক থেকে ভালো মোটামুটি। E4 হলে বিজেতা, সরকারি চাকরি, রাজনীতি, অর্থপ্রাপ্তি, উত্তম। অর্থাৎ E4 মানে পূর্ব দিকে E3 বা E4 এ গেট আছে, অথচ সেই বাড়ির কোনো ব্যক্তি সরকারি কোনো ক্ষেত্রে যুক্ত নেই, এটা হতে পারে না। নয় সে রাজনীতিতে থাকবে, না হলে সরকারি কোনো চাকরি হোক বা সরকারের সঙ্গে, অর্থাৎ E3 E4 এ গেট আছে কোনো বাড়িতে, সে কোনো না কোনোভাবে সামাজিক থেকে হোক বা সরকারের তরফ, মানে সামাজিকভাবে সরকারের কাছ থেকে একটা লাভ সে পাবেই, আর সরকারের সঙ্গে সে যুক্ত থাকবেই থাকবে যে দরজা E3 বা E4 এ হয়। সরকারি যে কোনো কাজ আমরা ই থেকেই দেখবো, মানে ইস্টের দিক থেকেই দেখবো। E5 ডিপ্রেশন, রাগ, ইরিটেশন, মানসিক রোগ। E5টা কোথায় পড়ছে কেউ বলতে পারবেন? E5 জায়গাটা কোনখানে পড়ছে, কোন জোনের মধ্যে পড়ছে? আইডিয়া আছে কারোর? স্যার ইস্টের মধ্যে পড়ছে, ইস্ট। হ্যাঁ, ঠিক, একদম পারফেক্ট। E5 ইস্টে পড়ছে। সুন্দর, দারুণ, পড়াশোনা হচ্ছে। আচ্ছা, E6, E6 এ কি বলছে না, কথা না রাখা, বদনাম, মেয়েদের কষ্ট, বিবাহ বিলম্ব। এই সিমটমগুলো আমরা দেখতে পাবো যখন দরজা E6 চলে আসবে। E7 এ দরজা মানেই শত্রু ভয়, হিংসাত্মক মনোভাব, অর্থাৎ সেই বাড়ির ব্যক্তিদের মধ্যে একটা মনোভাবটা তাদের হিংসাত্মক হবে, এবং তার সঙ্গে সঙ্গে শত্রু ভয়, মানে শত্রু এদের থাকবে এক নম্বর, আর দ্বিতীয়ত শত্রুকে এটা প্রচন্ড ভয় পেয়ে চলবে। কেন? কারণ E7 যে জায়গাটা, এটা ইএসির মধ্যে পড়ছে, আর ইএসি এমনিতেই অ্যাংজাইটির জায়গা। E8 কিন্তু অগ্নিকোণ পড়ে গেল এখানে, সেখানে দরজা হওয়া মানে দুর্ঘটনা, চুরি, লস, অ্যাক্সিডেন্ট, এত কিছু ঘটনা একসঙ্গে E8 একাই দেবে। তারপরে স্যার যাচ্ছি আমার একটা কোশ্চেন S1। আছে। হ্যাঁ, বলুন। স্যার যদি ধরুন কোনো একটা জায়গাতে মেন এন্ট্রান্সটা মানে ঢোকার বা বেরানোর রাস্তাটা ধরুন যাই হলো যেটা বলছেন, কিন্তু যদি ধরুন ঘরের বারান্দা আছে, সেটা যদি ধরুন E1 বা E2 বা E3 তে পড়ে, না, সেক্ষেত্রেও কি সেই ঘরের একই জিনিস বারান্দার ইমপ্লিমেন্ট ক্ষেত্রে হয়? অ্যাপ্লিকেবল না, না, এটা শুধুমাত্র মেন এন্ট্রান্সের না, জন্য। মানে শুধু মেন এন্ট্রান্স মানে ঢোকা বেরানোটা। হ্যাঁ, বাইরে মানে আপনি বাইরে বুঝতে থেকে পেরেছি, ভিতরে ঢুকছেন, ভিতর থেকে বাইরে যাচ্ছেন। বুঝতে পেরেছি হ্যাঁ, স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আমরা যাব S1-এ। তো S1-এ যখন গেলাম, এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের বিকাশে বাধা, বড়দের কথা না শোনা, পড়াশোনা না করা, অসৎ সঙ্গে পড়া, অর্থ ক্ষতি। এতগুলো জিনিস শুধুমাত্র আমরা পাবো S1 থেকে। S1ও কিন্তু অগ্নিকোণেরই দরজা, সেকেন্ড ভাগটার। S2 অর্থ ভালো হলেও পারিবারিক কষ্ট থাকবে। S3 সফলতা, লোক কল্যাণ। S4 সফলতা, পুত্র লাভ এবং ব্যবসার ক্ষেত্রেও লাভ এটা প্রচন্ড করে থাকে। S4 আর S3 তিন নাম্বার 4 নাম্বার দরজা একই ব্যাপার, প্রচন্ড ভালো ফল দেয় এরা। S5 ধার বেড়ে যাওয়া, বিবেক বুদ্ধি ভ্রষ্ট হয়ে পড়া, মৃত্যু। S5 এরকম বীভৎস পরিমাণে যন্ত্রণা দেয়। S6 লস, দারিদ্রতা, অপমান। কেন না, S6টা আমরা SSWর মধ্যে পাবো। S7টাও তাই, অসফলতা, সব দিক দিয়ে লস। এই জায়গায় দরজা হয়ে যায় মানে S6 বা S7 দরজা হয়ে যায় মানে এর যে কত লোন করবে কোনো ঠিক ঠিকানা নেই, এবং প্রচন্ড ধার দেনা ডুবে যাবে, শুধতে পারবে না। S8 সম্পর্ক খারাপ, মোহভঙ্গ, ছেলেদের কষ্ট। ছেলেদের কষ্ট কেন? কারণ এখান থেকেই সেই পিতৃদোষের যে ব্যাপারটা আসে, আমরা আলোচনা করেছিলাম। এটা S8 কিন্তু আমাদের সাউথ ওয়েস্ট পড়ে যাচ্ছে। W1টাও তাই, সাউথ ওয়েস্টের দ্বিতীয় ভাগ। আয়ু কম, লস,
পুত্র কষ্ট। W2, দূরদৃষ্টি না থাকায় জীবনের লক্ষ্যে অস্থিরতা। যারা দেখবেন একটা লক্ষ্য স্থির করে ফেলার পর কিছুদিন সেই রুটিনটা পালন করলো, তারপর আবার যেকে সেই হয়ে গেল। এই যে অস্থির হয়ে পড়া, একটা লক্ষ্যে স্থির থাকতে না পারা, এটার জন্য কিন্তু W2 এর দরজা দায়ী হয়। W3 ক্ষেত্রে বিকাশ লাভ, অর্থাৎ W3টা আমরা WSWর মধ্যে পাবো, মানে যেটা এডুকেশন জোন। তো সেই জায়গাতে অবশ্যই সেটা এডুকেশনের জায়গা, পড়াশোনার জায়গা, সেখানে এন্ট্রান্স হলে সে অবশ্যই লাভবান হবে, তার বিকাশ হবে, তার স্কিল ডেভেলপমেন্ট হবে, সব দিক থেকে সে লাভ করতে পারবে। W4, সন্তুষ্ট ইচ্ছা পূর্তি, অর্থাৎ W4 এর দরজা হলে তার কাছে যতটুকুই আছে সে সেটা নিয়েই সন্তুষ্ট থাকবে এবং সে যাই ইচ্ছা করবে তার ইচ্ছাটা অটোমেটিক পূর্ণও হয়ে যাবে। এই জন্য মানে ওয়েস্টের দিকে রুম নেওয়ার জন্য, ওয়েস্টের দিকে দরজা নেওয়ার জন্য মানুষ তপস্যা করে রীতিমতো। যদি একটা ওয়েস্ট ফেসিং প্লট পাওয়া যেত, যদি আমার ঘরের দরজাটা ওয়েস্ট হতো, পশ্চিমমুখী হতো, খুব ভালো হতো। এটা তপস্যা করে এর জন্য মানুষ, কিন্তু পায় না। অনেক তপস্যার ফল থাকলে পারে তখনই আমরা ওয়েস্টের দিকে দরজা বা ওয়েস্টের রুম পেতে পারি। W5, মহাত্মাকাঙ্ক্ষী অতিরিক্ত ইচ্ছার কারণে অসন্তুষ্ট থাকবে, ভবিষ্যতের চিন্তা সব সময় এদের পীড়িত করবে। অর্থাৎ W5 যাদের দরজা, এরা প্রচন্ড পরিমাণে মহত্বাকাঙ্ক্ষী হয়, প্রচন্ড, মানে আমি ওই করব, সেই করব, ওটা করব, ওটা কিনবো, ওখানে যাব, ইচ্ছা তার শেষ নেই, বিশাল ইচ্ছা। আর এই যে তার ক্ষমতা যতটুকু, সে যতটা এফোর্ট করতে পারবে তার থেকেও বেশি তার ইচ্ছা। এই কারণে ইচ্ছা পূর্ণ হয় না, আর ইচ্ছা অপূর্ণ থাকার কারণে সে থাকে অসন্তুষ্ট সবসময়তেই। এবং এই যে ভবিষ্যতে আমাকে করতে হবে, এটা আমি আজকে করতে পারলাম না, আমাকে ভবিষ্যতে করতে হবে, এই চিন্তায় তাদের সারা জীবনটা কেটে যায়। জীবনে আসলে কিছু করতেই পারে না, চিন্তা করতে করতেই কাটিয়ে দেয়। W6, ডিপ্রেশন, স্ট্রেস, নানা বিষয়ে চিন্তা। কেন? W6টা কিন্তু WNW জোনে পড়ছে, WNW অর্থাৎ ডিপ্রেশন জোন। W7, ডিপ্রেশন, ছোট ছোট খুশি ও আনন্দের উপর প্রভাব। মানে এই ডিপ্রেশনটা একটু অন্যরকম ডিপ্রেশন, মানে এরা ছোটখাটো জিনিস, মানে আনন্দের বিষয় যেগুলো, সেগুলোকে নিয়েও নেগেটিভ চিন্তা করে। এই যে আজকে হাসছে, এই ব্যাপারে এত সুন্দর সুন্দর কথা বলছে, কোনো ব্যাপার নেই তো, কোনো ওখানে ছল নেই তো, বাড়ির লোক, সে খুব কাছের লোক, এই ছোট বিষয়টার জন্য সে চিন্তা করবে। এই রকম ডিপ্রেশন নিয়ে আসে W7 এর দরজা। W8, নানান রোগ ও স্বার্থপরতা। W8 কি পাচ্ছি আমরা? নানান রোগ, মানে এ রোগে রোগে ভরিয়ে দেবে পুরো। তার সঙ্গে ব্যক্তির মনের মধ্যে একটা স্বার্থপরতা ভাব নিয়ে আসবে। এই হচ্ছে আমাদের 32টা দিকের যে দরজা, সেই 32 দরজার প্রভাব, কোনখানে কোন কোন দরজা থাকলে কি কি প্রভাব হয়। এইবার অনেকের দরজা আপনারা পাবেন যখন গ্রিডিং করবেন, একটা জোনে নেই বা একটা নাম্বারে নেই, দুটো তিনটে মিলিয়ে দরজা রয়েছে, তখন দুটো তিনটে মিলিয়ে আমরা ফলটা বলবো। তখন ওটা আমরা দেখবো বিচারে যে কোন দিকের প্রভাবটা বেশি আসছে, মানে কোন দিকের পার্সেন্টেজটা বেশি আছে। একটা দরজা পেলাম, সেখানে দেখতে পেলাম যে আমরা সাপোজ ধরে নিন যে E4, E5, E6 তিনটেই পেয়েছে, তিনটে জোন নিয়ে একটা দরজা বসে আছে। তো তখন আমরা কি বলবো, ফলটা কি বলবো? তখন এটা বিচার করবো যে কোনটা বেশি পেয়েছে, E3 বেশি পেয়ে, E4 বেশি পেয়েছে, E5 নাকি E6, কোনটা বেশি পেয়েছে। যেটা বেশি, যদি তিনটেই সমান পায় তাহলে তিনটে ফলই সমসাময়িক আসবে, ভালো খারাপ মিশিয়ে আসবে, কারণ E4 ভালো জিনিস হবে, E5 একটু খারাপ, E6 আরো বেশি খারাপ। তো আমরা মিলিয়ে বলবো ফলটা, ঠিক আছে? যখন দেখবো একাধিক জোন পেয়েছে একটা দরজা, সেক্ষেত্রে আমরা ভাগ করে নেবো ফলটাকে, ওটা স্যার নিজের উপর আমার ডিপেন্ড একটু করবে। জানার আছে একটা জিনিস, বলুন। জানার আছে স্যার। এটা এই এই দিক মানে এই 11 ডিগ্রি করে বা একটা একটা সাইডকে 8 ভাগে আমরা ভাগ করব, সেই ভাগটা আমার বাড়ির দক্ষিণ কতটা মানে কতটা, কত মিটার বা কত ফিট, তার উপরে তো ডিপেন্ড করবে না? অবশ্যই, আমি তো ক্লাসের প্রথমেই বলেছিলাম ড্রয়িং ছাড়া বাস্তু সম্ভব নয়, ড্রয়িং তো অবশ্যই করতে হবে। সম্ভবই না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সেটাই। মানে কত ফিট নিয়ে আমি বসবাস করছি তার উপরে, তার মধ্যে আমার 8টা গেট আমাকে ভাগ করতে হবে। একদমই তাই। তবে এগুলো নিয়ে চিন্তার কোনো বিষয় নেই, ড্রয়িং ক্লাস তো আমাদের হবে, দেখছি কবে থেকে দেওয়া যায়। ড্রয়িং ক্লাসগুলো করলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে,
মানে কিভাবে আপনারা এগুলো ধরবেন। ঠিক আছে, খুব ইজি ব্যাপার, এমন কিছু কঠিন না, আমি একটা স্যার দেখিয়ে আজকে দিচ্ছি। আপনার দেওয়া নোটটা মানে ভীষণ উপকারী। আজকে আপনার দেওয়া যেটা আমরা নোট পেয়েছি সেটা আমি কালকে প্রিন্ট আউট করে নেব, যদিও গ্রুপে? ওইটা ভীষণ উপকারী। এটা বলে হ্যাঁ স্যার, গ্রুপে দিয়েছেন আপনি, আচ্ছা আচ্ছা 5-6 পেজের একটা নোট দিয়েছেন আজকে। আজকে ফার্স্ট আচ্ছা। আমরা পেলাম ওই নোটগুলো, তাছাড়া তার তুমি ক্লাস নোট হ্যাঁ, করতাম। না ঠিক আছে ওগুলো স্যার। আসলে আমাদের পক্ষে তো সম্ভব হয় না সব নোট বানানো, ওগুলো স্টুডেন্টরাই বানায়। পুরানো ব্যাচের একজন স্টুডেন্টই না বানিয়েছে স্যার, ওটা, আমার সেটাই আমি আমার শেয়ার করলাম। ভীষণ উপকারে লাগবে, আমার অসম্ভব উপকারে লাগবে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমি জাস্ট একটা আপনাদের বাস্তু গ্রিডিং কি করে হয় দেখুন। সর্বপ্রথম আমাদের না ড্রয়িং বানাতে হয়। আমরা কোথাও কোনো একটা বাড়িতে গেলাম, তো সেই বাড়িতে যাওয়ার পর আমাদের কি করতে হয়, আমাদের এরকম একটা ড্রয়িং বানাতে হয়। এটা কিন্তু পুরো প্রপার মাপে বানানো হয়েছে। ঠিক আছে, এই যে ঘরগুলো দেখছেন গ্রাফ পেপারের মতন, এগুলো না এক একটা ঘর এখানে 1 ফুট করে ধরা হয়, এই ছোট ছোট ঘরগুলো। অর্থাৎ 1 2 3 4 5, এটা হয়ে গেল 5 ফুটের একটা ঘর। অর্থাৎ এই যদি স্কোয়ার ফুটে ধরি, 5 5 25, মানে এই একটা ঘর এইখান থেকে শুরু হয়ে এই অবধি একটা ঘর, আমি হোয়াইট এটা স্ক্রিন হচ্ছে দেখতে 25 পাচ্ছি। স্কোয়ার ফুটে। কি দেখতে পাচ্ছেন? হোয়াইট স্ক্রিন? হ্যাঁ, হোয়াইট স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিনটা কেন? হ্যাঁ, স্ক্রিন দেখাচ্ছে। মানে পেজটা হোয়াইট আছে। পুরোটাই সাদা। আচ্ছা 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 আচ্ছা, পেজটা সাদা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আবার করছি, ওটা অন্য পেজে শিফট হয়ে গেছে। এবার দেখুন, হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম, তো এই যে ঘরগুলো দেখুন, এখানে কটা ঘর আছে? 1 2 3 4 5, এখানে 5টি ঘর আছে। তো এই যে টোটাল এই এরিয়াটা, টোটালটা এই এরিয়াটাকে আমরা 25 স্কোয়ার ফিট ধরবো। কেন? এক একটা ঘর 1 ফুট করে ধরেছি আমরা এখানে। ঠিক আছে, এটা টোটাল 25 স্কোয়ার ফুট। তো এইভাবে একটা প্লট নেওয়া হয়েছে। সর্বপ্রথম গিয়ে আমাদের কি করতে হয় না, প্লটটা মেপে নিতে হয়, যে সেই প্লট মানে যে বাড়িটা যেখানে হয়ে আছে সেই প্লটটা কতটা। তো সেই প্লটটা মাপা হয়েছে। প্লটটা দেখতে পাচ্ছি এখানে 35 লেখা আছে, মানে 35 ফুট। আর এখানে 35 লেখা আছে, মানে 35 বাই 35 একটা প্লটের মধ্যে এই বাড়িটা হয়ে আছে। এই বাড়িটার এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এখান থেকে এন্ট্রান্স যাওয়া হচ্ছে। এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম আছে, এটা হচ্ছে উঠোনের এরিয়া, ফাঁকা এরিয়া। এটা ডাইনিং, এখান থেকে একটা গেট আছে পিছন দিকের এই জায়গাটা বেরোনোর জন্য। এটা একটা উঠোন টাইপের একটা ফাঁকা এরিয়া রয়েছে। জল টল আছে এদিকে বাসন টাসন মাজার জন্য। এখানে একটা বাথরুম ইনকমপ্লিট, এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। এখানে একটা বেসিন আছে, এখানে একটা বাথরুম, এখানে একটা বাথরুম, মানে এটা ছোট বাথরুম, এটা বড় বাথরুম। এইখানে কিচেন রয়েছে, এখানে স্টেয়ার মানে সিঁড়ি এখান থেকে উপরে চলে যাচ্ছে। তো এই হচ্ছে বাড়িটার ডায়াগ্রাম। ঠিক আছে, এবার এই যে ঘরগুলো কত ফুট বাই কত ফুট আছে এগুলো মাপতে হয়, প্রত্যেকটা মাপে ফেলা আছে। যেমন যদি এই ঘরটাকে মাপি আমরা, 1 2 3 4 5 6 7 8 9, 9 আর এদিকে আছে 5 ফুট, মানে 9 আর 5-এ 14। তো এটা চওড়ায় 14 ফুট ঘর আছে, আর লম্বে দেখতে গেলে আমরা এটা পাবো 1 2 3 5 3 8, 8 4 12 ফুট, 12 ফুট, মানে 12 বাই 14 ঘর। ঠিক আছে, এই ঘরটা 12 বাই 14। তো এরকম প্রত্যেকটার মাপ আছে, বাথরুমের মাপ আছে, বাথরুমের প্লটটা মানে পট যেটা হয় সেটা মানে কমোট হোক বা প্যান যাই হোক না কেন, সেটা সেটা দেওয়াল থেকে কত ফুট ছিঁড়েছে, মানে A to Z আমাদের মাপতে হয়। প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে মাপতে হবে। সেই এই যে এটা ঘরের গেট এন্ট্রান্স, এটা 3 ফুটের এন্ট্রান্স। তো এই 3 ফুটের এন্ট্রান্সটা কোন জায়গাটায় রয়েছে, মানে এই যে 5, এখানে একটা পিলার রয়েছে, সেই পিলারটা কত ফুটের পিলার, তার চওড়াটা কত ফুট রয়েছে, সেটা গোল না চৌকো, A to Z টোটালটা, জানালা কোথায় রয়েছে, গেট কোথায় রয়েছে, টোটালটা আমাদের মাপতে হয় প্রথমে। মাপার পর সেটাকে এই ডায়াগ্রামে ছকে ফেলতে হয়, পুরো ফুট বাই ফুট, ইঞ্চি বাই ইঞ্চি। 1 ফুটও এদিক ওদিক হলে হয় না, বা 1 ইঞ্চি এদিক ওদিক হলে হয় না, পুরো একদম পার্টিকুলার মাপ আমাদের চাই। তো সেটার মাধ্যম দিয়ে আমরা এই ডায়াগ্রামটা প্রথমে বানাবো। ডায়াগ্রাম বানানোর পর আমাদের যেটা সবার আগে প্রয়োজন হবে সেটা ব্রহ্মস্থানকে বের করা। তো আমরা কি করলাম, এভাবে ক্রস করে নিলাম, একটার সঙ্গে আর একটা কোণকে ক্রস করলাম, যেখানে দুটো বিন্দু ছেদ করলো এটা ব্রহ্মস্থান বেরিয়ে গেল। এবার প্রশ্ন আসবে যে আমরা এই এরিয়াটাকে নিলাম না কেন। এটাকে নিলাম না, কারণ হচ্ছে এই জায়গাটা ফাঁকা এরিয়া রয়েছে, এখানে উপরে ছাদ নেই। আর ছাদ থাকলে এটা নেওয়া যেত না, কারণ এখানে এটা ঘেরা নেই, এটা ফাঁকা, এখানে কোনো এনার্জি খেলা করতে পারছে না। ঠিক আছে, তো ফাঁকা জায়গা থেকে 8 ফুটের বেশি।
এই ফাঁকা জায়গাটা 5 ফুটের মধ্যে আছে। আচ্ছা, ঠিক আছে? মিনিমাম কত এই ফুট হলে আমরা বাদ দেবো বা ওটা কনসিডার করবো না? না দেখুন, এটা ড্রয়িংটা দেখে আমাদের বিচার করে, যেমন এই জায়গাটা দেখুন, এটা কিন্তু ফাঁকা জায়গা, এটা উঠোন হয়ে আছে, কিন্তু এটাকে আমরা নিলাম ব্রহ্মস্থানে। কেন নিলাম? না, কারণ আমাদেরকে ছাড়তে হবে কোথায়? ফাঁকা জায়গাটা যদি কনস্ট্রাক্টেড এরিয়ার থেকে 50%-এর বেশি হয়, তখন তাকে আমরা ব্রহ্মস্থানে নেব না। যদি সেটা 50%-এর কম হয়, তখন আমাদের ব্রহ্মস্থানে নিতে হবে। তো সেই হিসাবে দেখতে গেলে এইটুকু সামান্য ফাঁকা জায়গা রয়েছে, যেটা কিন্তু এই এরিয়া এবং এই এরিয়ার থেকে কম, এই কারণের জন্য আমরা এটাকে ব্রহ্মস্থানে ইনক্লুড করলাম। ঠিক আছে? না হলে আমরা ব্রহ্মস্থানে সবটাই নিতাম, এটাকেও নিতাম। এটাকে নিলাম না কেন? আর এই জায়গাটা দরকার নিতাম আমাদের, এটা পুরোটাই ফাঁকা এরিয়া, আর এখানে কনস্ট্রাকশন হয়েছে মাত্র এইটুকু জায়গা, তো এটাকে আমাকে বাদ দিতে হবে। 50% বাস্তুর এর ক্ষেত্রে বেশি একটা বললে। কথা, হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, যতটুকু এরিয়া আমরা ব্রহ্মস্থানে নেব ফাঁকা জায়গা, তার থেকেও বেশি বা ততটুকু অংশ আমাদের কনস্ট্রাক্টেড এরিয়াকে বাদ দিতে হবে, তবে ব্যালেন্সটা হবে। দেখুন, এখানে আমি ফাঁকা জায়গাকে ইনক্লুড করেছি ব্রহ্মস্থানে, ঠিক তেমনি এখানে কনস্ট্রাক্টেড এরিয়াকে বাদ দিয়েছি। কোনো না কোনোভাবে আমাকে সূত্রে ফেলে এই জায়গাটাকে স্কোয়ার করতে হবে। স্কোয়ার যতক্ষণ না করছি ততক্ষণ আমার ব্রহ্মস্থান অ্যাকুরেট বেরোবে না। আমাকে প্লটটাকে স্কোয়ার করতেই হবে, বা কনস্ট্রাকশন এরিয়াটাকে স্কোয়ার করতেই হবে। ঠিক আছে? তো এখানে আমার ব্রহ্মস্থান বেরোলো। এবার ব্রহ্মস্থান বেরোবার পর আমার আহ, অন্যতম প্রধান কাজ হচ্ছে ডিগ্রি বের করা। তো ডিগ্রি কি করে বের করতে হয়? ডিগ্রি বের করার প্রসেসটা আজকে আমি শিখিয়ে দিই। এটা সফটওয়্যার থেকে খুব ইজি হয়, কারণ কম্পাস থেকে আমরা ডিগ্রি বের করতে পারবো না। কম্পাস থেকে ডিগ্রি ভুলভাল দেখাবে, কারণ আমাদের ফোনের যে কম্পাস থাকে, সেই ফোনের কম্পাসটা কিন্তু লোহাকে আকর্ষণ করে, লোহাকে আকর্ষণ করে সে ঘুরে যায়। ঠিক আছে? আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ইউজ করি, তাই না? তো আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে। প্রত্যেকের স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপে গেলাম। হোয়াটসঅ্যাপে গিয়ে আমরা একটা চ্যাট খুলে নিলাম, যে কারো একটা চ্যাট খুলে নিলাম। তো চ্যাট খুলে আমরা এই প্লাস যে আইকন থাকে, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন ম্যাপ বলে একটা অপশন থাকে, বা লোকেশন বলে একটা অপশন থাকে। কি হবে, এখানে নেই কেন? ফোনে আসে ওটা। ফোনে আসে না? হুম। কিন্তু এখানেও থাকার কথা। এটা হোয়াটসঅ্যাপের অ্যাপ্লিকেশনটা হলে সেখানে দেখা যায়, ওয়েবে আচ্ছা, অ্যাপ্লিকেশনে দেখা থাকে। যায় না। যাই হোক, তো আপনি মোটামুটি জানেন তাই তো, যে লোকেশন শেয়ার করার ব্যাপারটা? হ্যাঁ, কারেন্ট লোকেশন, লাইভ লোকেশন শেয়ার করা যায়। হ্যাঁ। তো আমি ধরুন আমি যদি মোবাইল থেকে করি, আমি একটা লোকেশন একে শেয়ার করলাম মোবাইল থেকে। তো আমি লোকেশন একটা শেয়ার করলাম, যেটা আমার আমি যেখানে এখন বর্তমানে আছি, এখানকার লোকেশনটা যখন আমি খুলবো, তখনই আমাকে দেখাবে সেন্ড ইওর কারেন্ট লোকেশন। যে সেন্ড ইওর কারেন্ট লোকেশন কথাটা দেখাবে, তো সঙ্গে সঙ্গে আমার কাজ হবে সেই লেখাটা ক্লিক করে দেওয়া। তো যখনই আমি সেখানে ক্লিক করে দিলাম, তখনই সঙ্গে সঙ্গে আমার যে লোকেশনটা, আমি যেখানে বর্তমানে রয়েছি, সেই লোকেশনটা শেয়ার হয়ে যাবে। ঠিক আছে? কি ব্যাপার, শেয়ার হচ্ছে না কেন? নেটওয়ার্ক ইস্যু? স্যার আরেকবার বলুন স্যার, ইয়ে বের করতে পারছি না তো। হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে যে একটা প্লাস আইকন থাকে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর দেখবেন যে লোকেশন বলে একটা অপশন থাকে। আচ্ছা, যে কেউ আমাকে লোকেশন শেয়ার করুন তো, বা গ্রুপে শেয়ার করুন, গ্রুপে যারা পারেন। এই আচ্ছা, একটা ফাইল কারোর লোকেশন আমার কাছে এসে দেখতে পাঠালাম। পাচ্ছি। আচ্ছা, তো এই একটা লোকেশন আমার কাছে এসছে, আমি লোকেশনটা ওপেন করে নিলাম। দেখুন, লোকেশনটা ওপেন করা মাত্রই আমাকে একটা নাম্বার শো করছে এখানে, তাই না? 26 ডিগ্রি 21 একটা নাম্বার শো করছে। এটা এটা এত ডিগ্রি নর্থ, এত ডিগ্রি ইস্ট, এটা শো করছে। শুনতে বলুন স্যার, আরেকবার শুনতে বলুন। আপনি হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন, চ্যাট বক্সে যাবেন,
ওখানে গিয়ে প্লাস আইকনে ক্লিক করলে একটা লোকেশন শেয়ারের অপশন থাকবে। ওই লোকেশনে ক্লিক করলে ওখানে দেখাবে যে সেন্ড ইওর কারেন্ট লোকেশন। ওইখানে মারলেই আপনার লোকেশনটা আপনি যাকে পাঠাতে চাইছেন সেখানে সেন্ড হয়ে যাবে। তো আমরা যখন ডিগ্রিকে বের করব না, তো আমরা যার বাস্তু করছি তাকে বলবো যে তার লোকেশনটা পাঠাতে। তার লোকেশনে ক্লিক করলে আমরা এরকম একটা কোঅর্ডিনেটস নাম্বার পাবো। আমাদের কাজ হবে এই নাম্বারটা কপি করে নেওয়া। আমরা এই নাম্বারটা কপি করে নিলাম, ব্যাস আমাদের এখানে আর কোনো কাজ নেই, লোকেশনের কাজ শেষ হয়ে গেছে। এইবার আমরা চলে যাবো, একটা সফটওয়্যার রয়েছে যার নাম হচ্ছে গুগল আর্থ প্রো। গুগল আর্থ প্রো সফটওয়্যারটা হচ্ছে এটাকে খানিকটা এরকম পৃথিবীর মতো দেখতে হয়, আর এটা এইভাবে খোলে। কিভাবে খোলে দেখতে পাবো এখনই আমরা। এইটা হচ্ছে গুগল আর্থ প্রো। এটা কিন্তু ডিরেক্ট স্যাটেলাইট থেকে কানেক্টেড, ঠিক আছে। এখানে সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে আমরা যে নাম্বারটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে পাশে যে সার্চ বাটনটা আছে এখানে ক্লিক করব। এবার পৃথিবীর মতো ঘুরবে, ঘুরে আমাদের যেটা লোকেশন সেখানে নিয়ে চলে যাবে। দেখুন, যে লোকেশন পাঠিয়েছে সে নিশ্চয়ই এলাকাটা চিনতে পারবে। হ্যাঁ, মনিটর স্যার চেনা যাচ্ছে এরিয়া? আর আপনি যেখান থেকে লোকেশনটা পাঠিয়েছেন, এই যে হলুদ বিন্দুটা দেখা যাচ্ছে, এই হলুদ বিন্দুটাকে দেখতে হবে। এইখানে যে বাড়িটা বা যে বিল্ডিংটা শো করবে ওটাই কিন্তু সেই ব্যক্তির লোকেশন, মানে সেই ব্যক্তি সেই সময় ওখানেই আছে। হ্যাঁ স্যার, কারেক্ট আছে। ঠিক আছে, তো এবার আমরা কি করব না, এই বাড়িটা যেটা দেখতে পাচ্ছি এটা একটু আবছা এসছে, একটু গ্রামের দিক হতে পারে এটা, সেই জন্য আবছা। শহরের দিকে হলে এটা পুরো স্পষ্ট আসতো। তো আমরা কি করব, এই বাড়িটার নর্থ বের করব, ডিগ্রি বের করব। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদেরকে এই স্কেল একটা আছে এখানে চিহ্ন, এই স্কেলের চিহ্নটা বেছে নিতে হবে। এটাকে সাইডে সরালাম, সরিয়ে এর যে এই যে দেওয়ালটা আছে না, এই দেওয়ালটাতে একটা রেখা টানবো, লম্বা করে একটা রেখা টানবো, দেওয়াল বরাবর টানবো। দেখুন এখানে একটা ডিগ্রি শো করছে 356.11 ডিগ্রি, মানে এই ডিগ্রিটা নর্থ ঘুরে আছে, 356 ডিগ্রি নর্থ ঘুরে আছে। এবার এটা শিওর হবো কি করে, তার জন্য আবার এদিক থেকে একটা রেখা টানবো ইস্টের দিকে, নর্থ থেকে ইস্টের দিকে যাব। দেখুন কত আসছে ইস্টের দিকে, ইস্টের দিকে আসছে 87। আহ, 87 না, এটাকে যদি দেওয়াল বরাবর রাখি আমরা, এটা মোটামুটি আসবে, আর একটু যাবে, আর একটু যাবে। হ্যাঁ, এইবার দেওয়াল বরাবর হয়েছে। দেখুন ইস্ট কি দেখাচ্ছে, ইস্টের এখানে 85 ডিগ্রি দেখাচ্ছে। ইস্ট কত ডিগ্রিতে হয়, ইস্ট কত 90, ডিগ্রিতে হয়? হ্যাঁ, 90। 90। তাহলে 90 থেকে 5 ডিগ্রি কম, তাই তো। আর ওদিকে আমরা যখন নর্থ বের করলাম কত পেয়েছিলাম, 355। নর্থ কত ডিগ্রিতে হয়, 360-এ। হ্যাঁ, তাহলে 360 থেকে 5 কম ছিল 55। আর এদিকে যখন ইস্ট চেক করছি আমরা, 90 থেকে 5 কম আছে, মানে 85। তার মানে আমাদের ঠিকই আছে। কি ঠিক আছে, আমরা পেলাম কি না, নর্থ 355 ডিগ্রি ঘুরে আছে। আমাদের কাজ শেষ। এইটা দেখে নিলাম আমরা এখানে, আমাদের ব্রহ্মস্থানে বেরিয়ে গেছিল, আমাদের ডিগ্রিও বেরিয়ে গেছে। এইবার আমরা কি করব, ব্রহ্মস্থানে আমাদের চক্রকে প্লেস করব, যেটা বাস্তু চক্র। এই সব কিছুই সফটওয়্যার থেকে, চক্র থেকে আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। আমরা এখান থেকে চক্রকে প্লেস করব, বাস্তু চক্রকে প্লেস করে দিলাম। চক্রটাকে যখন প্লেস করবো ঠিকঠাকভাবে দেখে নেবো যেন ঘরের আকারেই সেটা থাকে, সব দিকে যেন সমান থাকে, সব দিকে সমান চক্র বসে গেছে। এবার এই চক্রটাকে আমাকে 355 ডিগ্রি ঘোরাতে হবে। তার জন্য কি করবো, চক্রের উপর ডবল ক্লিক, এখান থেকে যাব ফরম্যাট পিকচার, এখান থেকে যাব 3D রোটেশন, এখান থেকে জেড রোটেশনে গিয়ে আমরা লিখে দেবো 355। ব্যাস আমাদের কাজ কমপ্লিট। দেখুন 355 ডিগ্রি নর্থ ঘুরে গেছে, নর্থ এই জায়গায় ছিল, 5 ডিগ্রি এদিকে ঘুরে গেল, তখন নর্থ চলে আসলো এইখানে। এইবার আমরা গ্রিডিং করব কিভাবে না, এইবার দেখবো যে বেডরুমটা কোথায় আছে, মেন গেটটা কোথায় আছে, বাথরুমটা কোথায়, কিচেনটা কোথায় পড়েছে,
A to Z আমরা এইভাবে বিচারটা করবো। এবার এটা তো আমরা জানি যে কোথায় কি থাকতে হয়, কোথায় কি থাকতে নেই, কোথায় কি হলে কি সমস্যা হতে পারে। বলুন, ক্লিয়ার? এবার বোঝা যাচ্ছে গ্রেডিং কি করে হয়, একটা ভিজিটে যখন আমরা যাই কিভাবে কাজ করি। অনেকটা আইডিয়া পাওয়া গেল। হ্যাঁ, এবার এটা গেল আমাদের বিচার। বিচার তো এখানেই শেষ হয়, আর অনেক রকম দেখার জিনিস থাকে, যেরকম ভিজিটে কেন যেতে হয়। এই কাজটা আমরা বাড়িতে বসে করতে পারি। আমাকে কোনো ক্লায়েন্ট ড্রয়িং পাঠিয়ে দিতে, আমি বাড়িতে বসে তার ড্রয়িং দেখে বলে দিলাম যে আপনার এখানে এটা ভুল, এখানে এটা ঠিকঠাক আছে, সব ঠিক আছে। কিন্তু ভিজিটে যেতে হয় কেন? ভিজিটে যেতে হয় এই কারণের জন্য, সেই বাড়ির এনার্জিকে ফিল করার জন্য। এই জন্য আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে ডাকি, কারণ এনার্জি ফিল কি করে করতে হয়, কোন অর্গানটা কাজে লাগাতে হয়, আমাদের সিক্স সেন্সকে কি করে জাগাতে হয়, এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি শিখতে হয়। এগুলো তো অনলাইনে বসে হয় না। আমি একটা বাড়িতে প্রথম পা রাখছি, সেখানকার এনার্জিটা কেমন, সেই মাটিটা সেটা কি ঠান্ডা গরম নাকি আলতো নর্মাল, সেই ফিলিংসটা কিভাবে আমরা নেব, সেই ফিলিংসটা নিয়ে আমরা বুঝবো কি করে এখানকার এনার্জিটা পজিটিভ কি নেগেটিভ। এইগুলো শেখার জন্য প্র্যাকটিক্যাল ক্লাসে আসা। তার সঙ্গে সঙ্গে কালারগুলো দেখা, কারণ কালার তো ড্রয়িংয়ে থাকবে না। কালার দেখা, কোথায় কোন জিনিসটা রাখা আছে, কোথায় আলমারি আছে, কোথায় খাট রাখা আছে, কোথায় জামা কাপড় ঝুলছে, কোথায় কোন ফটো ফ্রেম রাখা আছে, এই জিনিসগুলো দেখা। ভিজিটের মূল উদ্দেশ্য হচ্ছে এগুলো। আর এই ড্রয়িং এর কাজ তো আমরা বাড়িতে বসেও করতে পারি, ভিজিট না করেও। ধরতে পারছেন, একটু একটু বুঝতে পারছেন কিভাবে বাস্তু কাজ করে? হ্যাঁ, তো এই হচ্ছে একটা ফুল প্রসেস। ড্রয়িং থেকে শুরু করে একটা ভিজিটে গেলে আমাদের যেভাবে কাজ করতে হয়, একটা ড্রয়িং বানাতে হয় সর্বপ্রথম। ড্রয়িংটা বানানোর পর সেটাকে টেকনিক্যালি, মানে ল্যাপটপে হোক বা কম্পিউটারে ড্রয়িংটা করা, বা আমরা হাতেও করতে পারি। যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার সুবিধা নেই তারা গ্রাফ পেপারেও করতে পারে এটা। এরকম চক্র ফিজিক্যালিও কিনতে পাওয়া যায়, বাস্তুচক্র। সেটা আমরা কিনে নিলাম, নিয়ে আমরা গ্রাফ পেপারে এরকম ড্রয়িং করতে পারি। কারণ এই যে পেপারটা দেখছি না, এটা অ্যাকচুয়ালি গ্রাফ পেপার, কিন্তু মাপ একদম অ্যাকুরেট পাওয়া যায়। তো এরকম গ্রাফ পেপার আমরা কিনে ফেললাম, কিনে ফেলে সেখানে পুরো মেপে মেপে ড্রয়িং করে ফেললাম। ড্রয়িং করার পর সেই গ্রাফ পেপারে খুব ইজিলি ব্রহ্মস্থান বেরিয়ে যাবে। সেখানে আমরা চক্রকে প্লেস করে দিলাম, কত ডিগ্রি ঘুরেছে দেখে নিলাম, দেখে নিই এটা করে ফেললাম। এবার যাদের কাছে একদম সুবিধা নেই, ল্যাপটপ বা কম্পিউটার বা কোনো রকম সফটওয়্যার তারা ইউজ করতে পারবে না, নর্থকেও তারা ঠিকভাবে বের করতে পারবে না, তারা কি করবে? আমি বলছি কম্পাস থেকেও অ্যাকুরেট নর্থকে বের করা যায় না, তাই না? তো নটকে বের করার জন্য একটা ক্যালকুলেশন আছে, যেটা একটা অঙ্ক, একটু কঠিন ব্যাপার সেটা। তো সেটা আমি এখনই বলছি না, আর সেটা অনলাইনে শেখানোটাও পসিবল হবে না, সম্ভব নয়। ওটা অনেক রকম, মানে একটু গুলনের ব্যাপার আছে অঙ্কটার মধ্যে। ওটা সূর্যোদয় সূর্যাস্তকে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ইত্যাদি করে অনেক রকম ব্যাপার আছে। 5-6 লাইনের সেই গুণ ছোটবেলায় করতাম স্কুল লাইফে, সেরকম কিছু গুণ রয়েছে, সেরকম কিছু যোগ রয়েছে। তাকে আবার ভাগ, সেই ভাগের আবার ভাগ শেষ থাকবে, ভাগ ফল নয়। সেখানে আমরা আমরা অঙ্ক করেছি ভাগ ফল দিয়ে, ভাগ ফলকে আমাদের নিতে হতো, ভাগ ফলটা উত্তর হতো। কিন্তু এখানে উত্তর ভাগ শেষ, ভাগ ফলের কোনো গুরুত্বই এখানে নেই। হ্যাঁ, সেই ভাগটা করতেও দেখা যাচ্ছে যে পুরো একটা দুটো পাতা ভাগই হয়ে গেল। বড় বড় পাতা ভাগ করতে করতেই সময় চলে যাচ্ছে, একটাই ভাগ হচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে, ওই ভাগ শেষ হয়ে বেরোচ্ছে না। যতক্ষণ না স্যার ভাগ শেষ ভাগশেষ বেরোচ্ছে যদি না ততক্ষণ। থাকে জিরো, ভাগশেষে তো জিরো আসতে পারে। না, ভাগ শেষ থাকবেই, জিরো হবে না ওখানে, আচ্ছা, ভাগ শেষ থাকবেই। সেই ভাগশেষটাকে বের করতে হবে, সেই ভাগশেষটাকে বের করে আবার তার তার কিছু যোগ আছে, তার কিছু গুণ আছে, সেইগুলো বের করা। তারপর গিয়ে আমরা নর্থ বের করতে পারবো যে হ্যাঁ নর্থ এত ডিগ্রিতে আছে, ঠিক আছে। এটা একটা লম্বা প্রসেস, মানে এইটা করতে করতে দেখা গেল কোনো কোনো বাড়িতে আমার 2 ঘন্টা চলে গেছে, বা কোথাও গিয়ে সারাদিন চলে গেছে, এটাও হয়। যদি এই সুবিধাটা না থাকে তখন আমাদের ওই প্রসেসে এগোতে হয়। আর তা না হলে লাস্ট একটা উপায় থাকে, সেই বাড়িতে নাইট স্টে করতে হয় আগের দিনে। আর উঠতে হয় একদম ভোর, যখন সূর্য ওঠেনি তখন উঠতে হয়, উঠে সাথে চলে যেতে হয়, যে সূর্যটা এক্স্যাক্টলি কোথা থেকে উঠছে তাকে ফলো করতে হয়। কারণ সূর্য পূর্ব দিকেই ওঠে, আর সূর্য পূর্ব দিকেই উঠবে, আর সূর্যের যে প্রথম কিরণটা সেটা বাড়িতে নর্থ ইস্টেই পড়বে, ঈশান কোণেই পড়বে, 45 ডিগ্রিতে প্রথম কিরণটা এসে পড়বে। সেগুলোকে নোটিস করতে হয়, সেগুলোকে নোটিস করার পর একটা ডিগ্রি, তাও অ্যাকুরেট আন্দাজ করা যায় যে এত ডিগ্রি ঘুরে থাকতে পারে। কেমন? আরো কিছু বৈজ্ঞানিক প্রসেস আছে, যেরকম আয়না, আয়না দিয়ে আমরা ডিগ্রি বিচার করতে পারি।
মানে ওই সেম প্রসেস, নর্থ ইস্টে যে আলোটা পড়ছে সেই আলোটার ওই নর্থ ইস্টের জায়গায় যেখানে আমি ভাবছি সেখানে আয়না লাগিয়ে রাখলাম, সেখানে আয়না লাগিয়ে রাখলাম, এমন একটা অ্যাঙ্গেল আয়নাটা ফিট করতে হয়, মানে আয়নাটাকে ফিট করতে হয় 45 ডিগ্রিতে। ওই আয়নাটাকে যে 45 ডিগ্রি ফিট করলাম, কোন দিকে ফিট করবো না, নর্থের দিকে মুখ করে, নর্থের দিকে মুখ করিয়ে আয়নাটাকে 45 ডিগ্রিতে রাখলাম। এইবার যখনই প্রথম কিরণটা নর্থ ইস্টে এসে পড়লো, আয়নার রিফ্লেকশনটা কোথায় গিয়ে যাবে না 45 ডিগ্রি নর্থে যাবে, তখন আমরা ওইটাকে নর্থ ধরে নেবো। এরকম 3-4 রকম প্রসেস আছে কম্পাস ছাড়াও, বা এরকম আমাদের সফটওয়্যার ছাড়াও আমরা ডিগ্রিকে বের করতে পারি। তবে প্রাচীনকালে বিশেষ করে আয়না দিয়েই কিন্তু ডিগ্রিকে মেজার করা হতো, মানে এত অঙ্ক তো ছিলই, সবাই অঙ্ক করতে পারতো না, তো তাদের জন্যই আয়না প্রসেস ছিল। স্যার এগুলোকে পরে শেখাবেন? হ্যাঁ, এগুলোকে পরে শেখাবেন? এগুলো প্র্যাকটিক্যাল এলে শেখানো সম্ভব, কিন্তু এ তো অনলাইনে শেখানো সম্ভব না। না, প্র্যাকটিক্যালি। হ্যাঁ, কেন কি এমন অনেক জায়গা হতে পারে যেখানে হয়তো ইন্টারনেট চলছে না ঠিক করে, বা ম্যাপে হ্যাঁ ঠিক অবশ্যই করে আছে তো। জায়গাটা আসছে না। আমরা এরকম বহু জায়গায় কাজ করেছি যেখানে মানে মুর্শিদাবাদ প্রত্যন্ত গ্রাম, হুম। তো ওদিকে এরকম সফটওয়্যার কাজ করে না খুব একটা বেশি। মানে আমি মুর্শিদাবাদে একটা কাজে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমার ভোগান্তি হয়েছিল, মানে সফটওয়্যার কাজ করছিল না। তাও সফটওয়্যার থেকে করেছি যদিও, কিন্তু প্রবলেম হচ্ছিল। যেরকম বর্ধমানে একটা কাজ করেছিলাম, ওইখানে সমস্যায় পড়েছিলাম। বর্ধমানে ওদিকে তো এখনো পর্যন্ত মানে এমন এমন গ্রাম আছে যেখানে ইলেকট্রিক পর্যন্ত পৌঁছায়নি। তো ওইখানে একটা গ্রামে গিয়েছিলাম বর্ধমানে, ওইখানে গিয়ে আমাদেরকে অঙ্ক করে বের করতে হয়েছিল। আয়না দিয়ে করা হয়নি, অঙ্ক করে বের করতে হয়েছিল। প্রায় ওটা ওখানে এক্সট্রা টাইম গেছে 2 ঘন্টার মতন। তো এই হচ্ছে ব্যাপার। যাক, মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে যে ভিজিট কিভাবে হয়, বা আমরা প্রেডিকশন কি করে করব। হ্যাঁ, এইবার বলুন, যতটুকু পড়লাম তার মধ্যে থেকে কারোর কোনো প্রশ্ন বা বুঝতে পারছি না এরকম কেউ আছেন? কোন হ্যাঁ বলুন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। যে আপনি যেভাবে বললেন না স্যার, ফোন থেকে আমি বের করতে পারলাম না। ওই ফোন থেকে লোকেশন পারলেন না? পর্যন্ত তারপর আর বের না স্যার। আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপটা খুলুন, দেখুন চ্যাট বক্সের ডান দিকে একটা সেই গোল করে পেঁচানোর মতন একটা ছবি দেওয়া আছে ক্যামেরার পাশে, দেখতে পাচ্ছেন কি, যেখানে আপনি টাইপ করেন। স্যার আমি গ্রুপে একটা ইনস্ট্রাকশন পাঠিয়েছি, ওটা দেখলে স্যার বুঝতে পারবেন। অ্যাটাচমেন্ট বলুন, তাহলে স্যার দাদা স্যার বুঝতে পারবেন হয়তো। অ্যাটাচমেন্ট বললে পরে অ্যাটাচমেন্ট বললে বুঝতে বুঝতে পারবেন পারবেন, হয়তো। দেখুন ওখানে ক্লিক করলে আপনার পরপর ডকুমেন্ট, ক্যামেরা, গ্যালারি, অডিও, ক্যাটলগ, ক্লিপের ছবি। কুইক প্লে, লোকেশন, কন্ট্যাক্ট, পোল, ইভেন্ট, শেয়ার, ইউপিআই, কিউআর, এরকম অনেকগুলো অপশন থাকবে। একবার গ্রুপে দেখুন, আমি স্ক্রিনশট দিয়েছি, আপনি দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, গ্রুপে দেখুন, উনি স্ক্রিনশট দিয়েছেন বলছেন, গ্রুপে দেখুন একবার। বলছি স্যার, দরজা মেন যে এন্ট্রান্স হয় তার পাশে তো অনেকের সাইডে একটা ছোট মতন দরজা থাকে, সেক্ষেত্রে কি কোন দরজাটা ধরা হবে? দুটোই গ্রাহ্য। আচ্ছা আচ্ছা। দুটোই গ্রাহ্য। বাস্তুর মানে ক্ষেত্রে আমি একটা কথা বারবার বলছি সবাইকে, যখন কোথাও আপনারা গ্রেডিং করবেন তখন অবশ্যই সিমটমকে মেলাবেন। শুধুমাত্র আপনি শখে থেকে এটা ভুল আছে, এটা ভুল আছে বলে বন্ধ করতে হবে এমনটা কিন্তু নয়। একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন ছকে ভুল আছে, কিন্তু আপনি বলছেন এটা বন্ধ করতে হবে না। আগে সিমটমটা মেলান, যে ওই জায়গায় ওটা থাকলে কি সিমটম আসতে পারে, কি সমস্যা হতে পারে সেটা পড়েছেন। তার সঙ্গে মেলান যে এই সিমটমটা সেই ব্যক্তিগুলোর সঙ্গে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তখনই চেঞ্জ করুন, আর যদি ম্যাচ না করে তাহলে নিজের প্রেডিকশনকে চেঞ্জ করুন, অর্থাৎ নিজের যে গ্রিডিং করেছেন চেঞ্জ করুন, কারণ ভুল করেছেন। বাস্তু এমন একটা জিনিস, প্রত্যেকটা সিমটম তার সঙ্গে মিলতে হবেই। যদি কোথাও না কোথাও কি একটাও ম্যাচিং না করে বা না মেলে, তার মানে জানতে হবে আপনি কোথাও ভুল করছেন, নতবা সেই ব্যক্তি আপনার থেকে লুকাচ্ছে। সিমটমের উপরে কাজ হবে,
মানে এটা সেই হোমিওপ্যাথি মেডিসিনের মতন আর কি, সিমটম শুনে ওষুধ দেওয়া। তো এটা আমাদের ঠিক তাই, আমরা দেখলাম আগে গ্রেডিং করলাম যে কোথায় কি আছে দেখলাম, তারপর আমরা বলবো যে আপনার এই প্রবলেম, এই ব্যাপারে এই রয়েছে। যদি সিমটম ম্যাচ করে তাহলে আমার গ্রেডিং বা আমার সবটাই ঠিকঠাক আছে, যদি না বলে বা ডিসম্যাচ হয়ে যায় তখন জানতে হবে আমার কোথাও ভুল হচ্ছে, নয় ডিগ্রি বের করতে ভুল হয়েছে, না ড্রয়িংয়ে ভুল হয়েছে, না তো চক্র প্রেস করতে ভুল হয়েছে, কিছু না কিছু ফল্ট একটা হয়েছে। কেমন? আচ্ছা, উনি গ্রুপে ছবি দিয়েছেন লোকেশন কি করে পাঠাতে হয় বা লোকেশনের জায়গাটা কোথায় পাবেন। মনোজিৎ বাবু পেয়েছেন? হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে। খুঁজে পেয়েছেন তো? হ্যাঁ স্যার। বাস বাস, ঠিক আছে। তো এটা গেল টেকনিক্যালি, মানে আমরা এখন বর্তমানে যেহেতু একটা অত্যাধুনিক যুগে বাস করছি, তো সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের এগুলো শিখতে হবে, যেহেতু এগুলোর অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, তো সেই জন্য আমরা এগুলোই শিখি। আর প্রাচীন পদ্ধতি, সে আয়না দিয়ে হোক বা অঙ্ক কষে হোক, সেগুলো এখন সবাই শিখতেও চায় না এমনিতে, কারণ বিরাট লম্বা প্রসেস, প্রচুর মাথা খাটাতে হয় সেখানে, আর অঙ্কের ক্যালকুলেশন ভরপুর রয়েছে, যার জন্য সবাই ইন্টারেস্টেড হয় না। সহজলভ্য হয়ে গেছে না, সহজে পেয়ে যাচ্ছি, তো অসুবিধা কি আছে। জ্যোতিষের ক্ষেত্রেও তাই, এখন সফটওয়্যার এসে গেছে, সফটওয়্যারে ডেট অফ বার্থ মারলেই সব কিছু দিয়ে দিচ্ছে সঙ্গে, মানে সামনে একদম ছক টক রাশি রাশি সব পেয়ে যাচ্ছি। কিন্তু তখন আজ থেকে প্রায় 2-5 বছর আগে আমাদের কি করতে হতো, পঞ্জিকা দেখে দেখে অঙ্ক কষে কষে প্রত্যেকটা গ্রহের অবস্থান বের করতে হতো, লগ্ন বের করতে হতো, কোথায় কে রয়েছে সব বের করতে হতো। এখন সেসব আর কোনো ব্যাপার নেই, এখন সফটওয়্যারে মারলেই সব চলে আসে। এটাও ঠিক তেমনি, নর্থের ডিগ্রি বের করার জন্য আমাদের আর অঙ্ক বসতে হবে না, সফটওয়্যারে ফেললেই চলে আসবে। কিন্তু একটাই সমস্যা, গুগল আর্থ প্রো সফটওয়্যারটা কিন্তু ফোনে অ্যাভেলেবেল নেই, পাবেন না, ফোন থেকে আপনারা ডিগ্রি বের করতে পারবেন না, ওটা একমাত্র ল্যাপটপ থেকে অথবা কম্পিউটার থেকেই সম্ভব। ঠিক আছে শুভ্রাদি? হ্যাঁ বলো ভাই। 1 ঘন্টার বেশি হয়ে গেল, গলা পেলাম না আজকে। আমার খুব জ্বর, এই রে, শুধু হঠাৎ? ক্লাসটা শুনছি মন দিয়ে, হঠাৎই ঠিক আছে ঠিক আছে, রেস্ট আজকে করুন রেস্ট কাল করুন। থেকে আমি ক্লাসটা শুনছি ভাই। হ্যাঁ ঠিক আছে, রেস্ট করুন। না, আপনার লেখাগুলো দেখলাম খুব সুন্দর হয়েছে, মানে 95% ঠিকঠাক লিখেছেন। আচ্ছা, আমি ফোন করবো পরে। হুম হুম হুম। ঠিক আছে ভাই। তো যারা একদম নতুন ক্লাসে, মানে আগের ক্লাসগুলো মিস করে গেছেন, তাদেরকে আমি বলবো যে একটু কষ্ট করে আগের ক্লাসের রেকর্ডিংগুলো দেখে নেবেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে নোটস তো দেওয়া হয়েই গেছে, এগুলো দেখলে কিন্তু আগের ক্লাসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আগের ক্লাসটা ক্লিয়ার, মানে আগের ক্লাসগুলো ক্লিয়ার না করলে এই যে ক্লাসগুলো এখন চলছে এগুলো কিন্তু পুরোপুরি ক্লিয়ার হবে না সবার। এগুলো একটু কষ্ট করে দেখে নিতে হবে আগের রেকর্ডিংসগুলো, ঠিক আছে? নেক্সট ক্লাসে যে টপিকটা আমরা রাখবো, নেক্সট ক্লাসে টপিক সিলেবাস কি আছে, সিলেবাসটা খুলুন তো একবার দেখি, সিলেবাসটা কি ছিল। স্যার বেডরুমের উপর বাস্তু। বেডরুম, ঠিক আছে, তাহলে নেক্সট উইকে আমরা বেডরুম নিয়ে পড়বো, যে বেডরুম কোথায় হলে কি প্রভাব নিয়ে আসে বা কোথায় হওয়া উচিত কোথায় হওয়া উচিত না। বেডরুমের টোটাল ডিটেলস আমরা নেক্সট উইকে পড়বো, ঠিক আছে? আজকের টপিক পুরো ক্লিয়ার তো? 32 দরজা আমরা বিচার করতে পারবো এবার? হ্যাঁ স্যার। স্যার শুধু একবার ডিগ্রিটা ভালো করে বুঝতে হবে স্যার, একদিন সময় করলে আরেকবার বুঝিয়ে দেবেন। ডিগ্রিগুলো তো ঠিক আছে, তাহলে হ্যাঁ নেক্সট স্যার, উইকে। ডিগ্রিটা যেটা গুগল লোকেশন পাঠালো ওটা পর্যন্ত নর্মাল ছিল। আচ্ছা গুগল লোকেশন পাঠানো আমরা পাঠাই, প্রচুর লোককে পাঠাই, কোনো ইস্যু নেই, কিন্তু ওইটাতে পাওয়ার পরে সেই ডিগ্রিটাকে কি করে ইমপ্লিমেন্ট করতে হয় ওই জায়গাটা একটু বড়ঘট হয়ে গেল। আচ্ছা মানে ঠিক ওটা আছে। যেহেতু আমাদের কাছে গুগল আর্থটা খোলে না মোবাইলে,
তো পরের দিন কেউ ল্যাপটপ নিয়ে বসে ব্যাপারটাকে ক্লারিফাই করতে হবে। আচ্ছা, তাই হবে। তাহলে আমাদের মনিটর মানে স্যার আপনি আমাদেরকে ল্যাপটপ নেক্সট নিয়ে বসতে উইকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, মনিটর স্যার আপনি নেক্সট উইকে আমাদের বেডরুমের সঙ্গে সঙ্গে ডিগ্রির ম্যাটারটাকেও রাখবেন, ঠিক আছে? আর একটু কষ্ট করে আমি বলবো যে ক্লাস শুরু হওয়ার অন্তত পক্ষে 1-1.5 ঘন্টা আগে একটু ইনফর্ম করে দেবেন গ্রুপে যে আজকে এই টপিকটা আছে, তাহলে আমার খুব সুবিধা হয়। আচ্ছা, ডিগ্রিটা যদি না বের করতে পারি আলটিমেটলি, তাহলে কি হবে বিষয়টা পরবর্তীকালে যেটা যে যে চক্রটা বসানো বিষয়টা, সে বিষয়টা পুরো ব্যাপারটা ঘেটে থাকবে, মানে ব্যাপারটা কখনই ক্লিয়ার একদমই হবে তাই, না। একদমই তো তাই, সেই ঠিক জন্য কথাই, আমাদের ডিগ্রিটা আগে ক্লিয়ার করতে হবে, নটটাকে আগে ধরতে হবে, ওইটা ধরাটাই মেন, আর ব্রহ্মস্থানটা। একদম একদম এই দুটো ফ্যাক্টর হয়ে গেলেই বাকি তার মধ্যে ছকটা বসালে বিষয়টা যা শিখছি সেটা বেরিয়ে যাবে। একদমই তাই। ঠিক আছে, আমি নেক্সট উইকে ডিগ্রিটা অবশ্যই আরো ভালো করে বোঝাবার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ স্যার। একদম। ঠিক আছে তাহলে স্যার, মনিটর স্যার আপনি থ্যাংক রাখুন, ইউ ডিগ্রি স্যার। ব্যাপারটাও কিন্তু রাখুন নেক্সট উইকের আমাদের টপিকে, আর তার সঙ্গে সঙ্গে বেডরুম যেটা সিলেবাসে আছে ওটাও থাকবে। স্যার এই সফটওয়্যার বা প্র্যাকটিক্যালের ব্যাপারগুলো পরে কি ডিটেলসে কোনো ক্লাস করাবেন নাকি? ডিটেলস সফটওয়্যারের ক্লাস তো বিশেষ কিছু নেই, আমরা এই রানিং ক্লাসেই সফটওয়্যারটা করিয়ে দেবো, অসুবিধা হবে না। আচ্ছা, কেমন? আর সফটওয়্যার যখন আপনারা মোটামুটি তো 1-1.5 মাস ক্লাস হয়ে যাবে, আমরা সফটওয়্যার গ্রুপে পাঠিয়েও দেবো, আপনারা ওখান থেকে ইনস্টল করে নিতে পারবেন সফটওয়্যার চক্র প্লাস যে প্লটে আমরা মাপ তুলছি, ওই জিওজেব্রা বলা হয় ওটাকে, ওই সফটওয়্যারটা পাঠিয়ে দেওয়া হবে। মানে সফটওয়্যারের দিক থেকে কোনো চাপ থাকবে না আপনাদের, আপনারা সবই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। ঠিক আছে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই রাখি আমরা। হ্যাঁ স্যার। ওকে স্যার, গুড নাইট স্যার। একদম একদম, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি আবার স্যার, নেক্সট থ্যাংক উইকে ইউ। আমাদের দেখা হ্যাঁ হবে। স্যার, শুভরাত্রি, ভালো থাকবেন। একদম একদম একদম, শুভরাত্রি। স্যার নেক্সট কলকাতায় গেলে আমি যদি থাকি তখন আমি কিন্তু কন্ট্যাক্ট করব, মানে যদি দেখি আমি কিন্তু মানে আপনার ভিজিট আমি কিন্তু যাবো স্যার।